আমার আপুর ভাসুর ছিলেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে অহংকার ব্যক্তি, রুদ্র রোশন চৌধুরী, যার শিরায় শিরায় দম্ভ, মেজাজ প্রতিটি ধমনির ফাঁকে। এমন এক হয়ে লোক আমি দুটি দেখিনি। আগে আপুর কাছে এরকম হাজারটা বিশেষণ শুনলেও বিশ্বাস করে উঠিনি। এরকম হয় নাকি? কিন্তু না, উনি সত্যিই তাই। যেদিন প্রথম অপ্র ভাইয়েরা মানে আপুর বর আর তার পরিবার আপুকে দেখতে আসে, সেদিনই প্রথম দেখলাম রুদ্র নামক লোকটাকে। গাড়ি থেকে সবার শেষে নেমেছিলেন উনি। আমরা তখন অতিথি অভ্যর্থনার খাতিরে দাঁড়িয়ে। তকতকে পোশাক, লম্বা চওড়া ফর্সা লোকটাকে দেখেই আমার মাথা ঘুরে গেল। বলা বাহুল্য, ক্রাশ নামক হুমড়ি খেলাম ওনার উপর। এত সুন্দর পুরুষ হয় এই 19 বছরের জীবনে দেখিনি আমি। যখন জানলাম ইনি আমার হবু দুলা ভাইয়ের একমাত্র বড় ভাই, আমার চোখ জ্বলে ওঠে আনন্দে। এমন মানুষ কি না আমার বেয়াই হবে? কিন্তু সেই আনন্দ আমার বেশিক্ষণ টেকেনি। যখন আমার হাতের গোলাপ জল ওনার উপর ছিটিয়ে দিলাম আর উনি গরম চোখে চেয়ে বললেন, হোয়াট দ্য হেল! আমার ক্রাশ নামক খাদ্য সেখানে আহুতি দিল। এমন কর্কশ ভাষা, তাও এমন সুষ্টি চেহারায়, মেনে নিতে পারিনি। কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরে গড়াগড়ি খেলাম। লোকটা সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন, দাঁত চেপে বিড়বিড় করলেন। ঝরঝরে ইংরেজিতে আমাকে বলে গেলেন, ইডিয়েট। তারপর বাকিদের সঙ্গে ঢুকে গেলেন ঘরে। আমি শুধু ফেল ফেল করে চেয়ে রইলাম। পরপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকলো, হুঁশ ফিরতেই নিজের উপর চরম বিরক্ত হলাম। এরকম একটা নাক উঁচু লোকের ওপর ক্রাশ খেয়েছি। ছি সে যদি, ছি। না, হ্যাঁ, নাক উঁচুই তো। সামান্য গোলাপ জলের ছিটেতে যার গা জ্বলে উঠল, তাকে দেয়ার মতো এর থেকে সুন্দর বিশেষণ খুঁজে পাইনি। এরপরে ঘটল আরেক ঘটনা। মেহমানদের সামনে আম্মু আমাকেই দিয়েছিলেন নাস্তা পরিবেশনের দায়িত্ব। আপু তখন শাড়ি চুড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে সোফায় বসে। ওর শ্বশুর বাড়ির লোক বলতে শুধু ওর শাশুড়ি আর ওর ভাসুর। একটা কথা না বললেই নয়, অব্র ভাইয়ার সাথে এই লোকের আদ্যপান্ত্র মিল নেই। অব্র ভাইয়া ওনার মা দুজনেই ভীষণ হাসি খুশি আর মিশুকে। সেখানে ওনার বড় ভাই প্রচণ্ড গম্ভীর। আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার ঠোঁটে দেখিনি। না আলাপ করানো সময়ও ছিল না। আপু আর ভাইয়ার লাভ ম্যারেজ। দীর্ঘদিন প্রেমের পরিণতি দিতে আজ বিয়ের দিন পাকা করা হবে। সেই খুশি একটু পরপর ঝলকে উঠছে ওদের চোখে মুখে। কিন্তু বিপত্তি বাঁধল আরেক জায়গায়। রুদ্র নামক হিংসুটে লোকটা তখন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। মূলত কল আসায় উঠে গিয়েছেন উনি। আম্মু তখন আমাকে গুছিয়ে বললেন, যা তো সে যদি ওনাকে চাটা দিয়ে আয়। আমি বরাবরই বাধ্য মেয়ে। চায়ের কাপ তুলে গুটি গুটি পায়ে ওনার কাছে গেলাম। চায়ের কাপটাও বাড়িয়েছি কেবল। উনি ধমকে উঠলে কাউকে। আমার হাত কেঁপে উঠল আর ব্যাস, গরম চা ফেলে দিলাম। কিছুটা মেঝেতে, কিছুটা গায়ে পড়ল ওনার হাতের উপর। এরপর আর কি, ছোটোখাটো বজ্র পড়ল বসার ঘরে। ভোরকে তাকালেন উনি, কিরমির করে বললেন, সেই 3খানা শব্দ, ফর দ্য হেল। তারপর বললেন, দেখে কাজ করতে পারেন না? অন্ধ, চোখ থাকে কোথায়? আমি প্রথম দিকে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। চা ফেলেছি, দোষ তো আমারই। কিন্তু ওনার তপ্ত কণ্ঠে সেই অনুশোচনা মাটি চাপা পড়েছে। এভাবে বলার কি আছে? আমি কি ইচ্ছে করে ফেলেছি? কোমর বেঁধে ঝগড়াটা ঠিক করতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে। শুধু মিনমিন করে বললাম, সরি। ওনার বিকৃত মুখভঙ্গি তখনও পাল্টালো না। চা পড়েছিল ওনার দামি ঘড়ির উপর। হাতে পড়লে একটা কথা, ভাবতাম পড়ে গেছে তাই এত হম্বিতম্বি। কিন্তু তা তো নয়। উনি একটু আগের মতোই টিস্যু দিয়ে ঘড়ি মুছতে মুছতে বাঁকা চোখে একবার আমার দিকে দেখলেন। দৃষ্টিতে কি ছিল আমি জানি না, অথচ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল।
বাদামি আইরিশ দুটোতে কি মিশানো ছিল কে জানে। ওনার মা উঠে এলেন, আহ্লাদ করে ছেলেকে জিজ্ঞেস করলেন, দেখি দেখি কোথায় পড়েছে, জ্বলছে নাকি? আর আমার আম্মু এক কাঠি উপরে গিয়ে ধমকে উঠলেন আমায়। বললেন, এই সেজুতি, সমস্যা কি তোর? চা ফেলে দিলে কি করে? এই মেয়েটাও না একটা কাজ যদি পারে। তুমি কিছু মনে করো না বাবা, মলম আনছি আমি। শেষটুকু রুদ্রকে খুব নরম কণ্ঠে বললেন আম্মু। সকলের সামনে আমার মান ইজ্জতের জলাঞ্জলি দিয়ে উঠতেও নিলেন মলম আনতে। তখনই লোকটা রাশভারী কণ্ঠে বললেন, দরকার নেই, আমার হাত পড়ে নেই। তারপর আবহাওয়া শীতল হলো ফের। অভ্র ভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক হলো। আন্টি মেয়ে দেখে পছন্দ করে আংটি অবধি পরিয়ে গেলেন। খুশি তখন রমরমিয়ে ঘরের ভেতর প্রবেশ করছে। বাবা আপুকে বললেন, ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানো তো ছুতো, আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিয়েছে। আমি কি বুঝি না? সবে ইন্টার পাস করলে কি হবে? আমি সব বুঝি। আপু আর ভাইয়া আলগোছে উঠে গেল। আমাদের একতলা পাকা বাড়ি, বাবার পৈতৃক ভিটা। শুনেছি অনেক খাটুনির পর দাদামশাই উত্তরার মাটিতে এক খণ্ড জমি কিনতে সক্ষম হয়েছিলেন। তবে বাড়ি করার পর বেশি দিন থেকে যেতে পারেননি। পাড়ি জমালেন দূর দেশে। আম্মু আমাকে ইশারা করলেন খালি প্লেট নিয়ে যেতে। যখনই তুলতে যাব, আপুর হবু শাশুড়ি প্রশ্ন করলেন, তুমি কিসে পড়ছো সেজুতি? আমি ঘাড় বেঁকে তাকালাম। অনার্সে ভর্তি হয়েছি আন্টি, ক্লাস এখনো শুরু হয়নি। বাহ ভালো, কি এসেছিল রেজাল্ট? 4.84। ভালো পেয়েছো। কি নিয়ে পড়ছো তাহলে এখন? ফ্যাশন ডিজাইনিং। কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে দৃষ্টি তুলে আর চোখে তাকালেন। আন্টি হই হই করে বললেন, তাই? আমার রুদ্র তো ফ্যাশন নিয়ে ব্যবসা। আমি ঠোঁট গোল করেও বোঝালাম। এরপর এটো কাপ প্লেট তুলে হাঁটা ধরলাম কিচেনে। পেছনে টের পেলাম বাবা, আম্মু, আন্টি এরা সবাই গল্প জুড়ছেন। আমার খুব চিন্তা হলো রুদ্র লোকটাকে নিয়ে। এই লোক কথা না বলে কিভাবে থাকে? একটা মানুষ কি করে পারে একদম এরকম চুপচাপ থাকতে? আমি তো পারি না, একটুও না। কথা না বলতে পারলে আমার দম আটকে আসে, কষ্ট কষ্ট লাগে। একটা গ্লাস তুলে ট্যাপ ছেড়ে ধুতে নিয়েছি কেবল, তখন টের পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো। আমি তৎক্ষণাৎ ঘুরে তাকালাম। প্রচণ্ড বিস্মিত হলাম ওনাকে দেখে। উনি টান টান হয়ে দাঁড়িয়ে আমাকে বললেন, ছাদে চলুন। বললেন না হুকুম করলেন, ঠিক বোঝা গেল না। আমি চোখ পিট পিট করে চেষ্টা করলাম বুঝতে। তখনই বাবা পেছন থেকে জানালেন, সে যদি রুদ্র আমাদের ছাদ দেখতে চাচ্ছে, তুমি একটু নিয়ে যাও। আমি মাথা কাত করলাম, কোমর থেকে ওনার প্যাচ ছাড়িয়ে বললাম, আসুন। পা বাড়ালাম ওনার সামনে, তবে স্পষ্ট টের পাচ্ছি ওনার জুতার শব্দ গট গট করছে সিঁড়িতে। ছাদে আসার পর উনি গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালেন। নিচে তাকালেন, আশপাশ দেখলেন, এরপর ঘুরে তাকালেন আমার দিকে। পিঠে ঠেস দিয়ে পকেটে 2 হাত গুজে বললেন, আপনার নামের মানে কি? থেমে থেমে বললাম, সন্ধ্যা প্রদীপ। নামের সঙ্গে তো আপনার কোনো মিল নেই। আমি থমকে বললাম, কেন? উনি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন, কে রেখেছে নাম? বাবা। পাল্টে অন্য কিছু রাখতে পারতেন, যেটাকে আপনাকে মানায় না সেটা অহেতুক। কি অপমান ভাবা যায়? আমার খুব বলতে ইচ্ছে করলো, আমার যা ইচ্ছে নাম হোক, তাতে আপনার কি? কিন্তু মুখ ফুটে বের হলো না। বাড়িতে আসা মেহমানদের সাথে অভদ্রতা করব এ আমি স্বপ্নেও ভাবি না। চুপচাপ হজম করলাম। ঠিক তখন হাজির হলো ছাদে আপু আর ভাইয়া। হাসতে হাসতে এসেছিলেন দুজন। রুদ্রকে দেখেই অভ্র ভাইয়ের হাসিটা দপ করে নিভে গিয়ে মুখ চোরের মতো হয়ে গেল। কেলিয়ে রাখা দাঁতগুলো ঢুকে গেল ঠোঁটের গহ্বরে। আপুকে পেছনে ফেলে দ্রুত গিয়ে ভাইয়ার পাশে দাঁড়ালেন। অবাক অবাক কণ্ঠে বললেন, ভাই তুমি ছাদে? উনি শুধু বললেন, হ্যাঁ। আপু আগ বাড়িয়ে শুধালো, আমাদের এই ছোট বাড়ি কেমন লাগছে ভাইয়া? আমিও উত্তর জানতে ওনার দিকে তাকালাম।
উনি একদম আমার দিকে চেয়ে থেকেই বললেন, ভীষণ সুন্দর। আমার কেমন যেন লাগলো। ওনার দৃষ্টি, ওনার কণ্ঠ অন্যরকম। চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম, নিচে যাই। অভ্র ভাইয়া আটকে দিয়ে বললেন, আরে কোথায় যাবে? একমাত্র শালি আমার, আলাপ করি ঠিকঠাক। আমি মৃদু হাসলাম ভাইয়ার দিকে তাকিয়ে। তখনও স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকেই দেখছে। না তাকালেও আমার গলা শুকিয়ে এলো। এভাবে কি দেখছেন উনি? সব কিছুর পাট চুকিয়ে ভাইয়ারা যখন বাড়ি ফিরবেন, আমি তখন দরজা ঘেঁষে দাঁড়িয়ে। সবাই সবার থেকে বিদায় নিচ্ছে। যখন হঠাৎই রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার। ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন। ওনার সেই চাহনি। এরপর আর একটু এগিয়ে এলেন। আমার কৌতূহল হলো, উনি এমন করছে কেন? পরপর হাতের মুঠোয় ওনার হাতের স্পর্শ পেলাম। উনি চলে গেলেন। ওনাদের গাড়িটাও চলে গেল। শুধু আমি মুঠোতে কাগজের টুকরো নিয়ে মূর্তি বনে দাঁড়িয়ে। হুঁশে ফিরলে মুঠোর কাগজ সামনে ধরলাম চোখের। সারা শরীর অকারণে কাঁপছিল আমার। কাগজ নয়, দলিল মথিত টিস্যু। ভাঁজ খুলতেই লেখা দেখলাম, সে যদি নয়, আপনার নাম হওয়া উচিত জোনাকি পোকা, যারা অন্ধকারে টিমটিমে আলো দেয়, যার নরম রশ্মি দেখলে অন্তঃস্থল জুড়িয়ে যায় শীতলতায়, গেঁথে যায় দৃষ্টিতে, ঢুকে যায় মস্তিষ্কে। এই যেমন আমার হলো আজ। কেন হলো? আছে উত্তর। আমি বিয়ে করব। শোনিত কণ্ঠস্বরের হঠাৎ কথাটায় চমকে তাকালো সকলে। অভ্র সদ্য মুখে নেওয়া পানিটুকু ঠেলে বেরিয়ে আসতে চাইল। রেহেনা অবাক চোখে ঘাড় ফেরালেন। নিশ্চিত হতে শুধালেন, কি বললে? রুদ্র পায়ের উপর পা তুলে সোফায় বসে। দুজন মানুষের এই বিস্ময়ে হাবুডুবু খাওয়া চেহারা তার উপর কোনো প্রভাবই ফেলল না। আগের মতোই উদ্বেগহীন বলল, আমি বিয়ে করতে চাইছি। অভ্র তাড়াহুড়ো পায়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালো। গোল গোল চোখ মেলে অবলোকন করলো রুদ্রর নিরেট ফর্সা মুখ। তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। কোষ্ঠী পাথরে মাথা ঠুকে মরে গেলেও কোনোদিন এ কৌশল রপ্ত হবে না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? এই যে তার ভাই রুদ্র রোশন চৌধুরী, যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে এক ধপা ভাঙচুর করেছিল। কারণ বিয়ে মানে সময় নষ্ট, ফোকাস লস। সেও আজ বিয়ের জন্য রাজি। যে বিয়ে করতে চায়, সম্ভব। মুখের সামনে হা করে আছিস কেন? রুদ্র গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল অভ্র। খানিক থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। রয়ে শুধালো, সত্যি তুমি বিয়ে করবে ভাই? মিথ্যে বিয়ে করা যায়? রুদ্র সরু চাহনিতে অভ্র কাচুমুচ করে বলল, তুমি তো বিয়ে করতে চাওনি। তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্যই তো মা আমাকে আগে আমার বিয়েটা ঠিক করলেন। রেহেনা ধাক্কাটা এতক্ষণে সামনে উঠেছে। অভ্রর কথায় তাল টেনে বললেন, তো আর কি করব? আরিশার তো বিয়ে ঠিক করেছিল ওর বাবা। তুই এমন কান্নাকাটি জুড়লি, এসে না আমি না বাধ্য হলাম। না হলে কোনো দিন দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়? অবশ্য হয়, যেসব বড় ভাইরা আমার এই এক ঘুয়ে ছেলের মতো হবে, সেখানে সব সম্ভব। রুদ্র মুখ থেকে চবর্গীয় শব্দ করে বলল, এত কথা বলছো কেন মা? আগে বিয়ে করতে চাইনি, এখন চাইছি। বিয়ে দিলেই তো হচ্ছে। রুদ্র যতটা সহজ সাবলীল ভাষায় বলল, ততটাই অবাক হলেন রেহেনা। ছেলে সোজা সাপটা কথায় একটু অপ্রস্তুতে পড়লেন। মনে মনে জিভ কাটলেন ওর বেহায়াপনায়। বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এখন এইভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে। হা কপাল, এদের কি লজ্জা শরম বলতে আল্লাহ কিছু দিল না? অভ্র সব কিছু ভুলে গেল। নিমিষেই হই হই করে প্রস্তাব রাখলো, তাহলে মা, ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করি। রেহানা দম ফেলে বললেন, সে তো করতেই হবে। অভ্র চকচকে চোখ মুখ দিয়ে রুদ্রর পাশে বসল। আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল, বলো ভাই, তোমার কেমন মেয়ে পছন্দ? ফর্সা শ্যামলা? না না, তুমি ফর্সা মানে তোমার বউকে হতে হবে ধবধবে সাদা।
আচ্ছা তাহলে কি লম্বা মেয়ে নাকি খাটো? তুমি আমাকে বিস্তারিত বোঝাও। চোখ নাক ঠোঁট কেমন হবে? বড় নাকি তোর ছোট শালীর মতন? রুদ্র হঠাৎ কথাটায় রুদ্রর হঠাৎ তোর ছোট শালীর মতন। রুদ্রর হঠাৎ কথাটায় মাঝপথেই আটকে গেল অভ্র। বক বক করতে থাকা জিভ ঢুকে গেল ভেতরে। ফটকে তাকালো মায়ের দিকে। রেহানা ভিমড়ি খেলেন। দুজন পর পর বড় বড় চোখে একে অপরকে দেখে রুদ্রর দিক ফের তাকালেন। সম্মস্বরে বললেন, কি? অভ্র তড়াক করে উঠে দাঁড়ায়। ধারণাতেই তো কথাটা তখনও মাথায় ঢোকেনি। রুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো এবার। পকেটে এক হাত ঢুকিয়ে মায়ের দিকে চাইল। কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আরিশার বোন সে যদি, আমি ওকে বিয়ে করতে চাই। আজই ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও। ছোটোখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে রেখে গেল হকচকিয়ে চেয়ে থাকা 4টে চোখ। সেদিনের মতো রাতে আমার ঘুম হয়নি। প্রচণ্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাতে থম মেরে বসেছিলাম। সামনে তখনও সেই টিস্যুরূপী চিরকুট। আমার মস্তিষ্ক ছুটছে, প্রশ্ন করছে, কয়েক জায়গায় ঘুরে ফিরে এসে তালগোল পাকাচ্ছে। জানতে চাইছে, কেন এই চিরকুট, কেন এই লেখা, কী এর উদ্দেশ্য? নিরুত্তর আমি। কোনো জুৎসই জবাব খুঁজে পাইনি। তবে আমার তরুণী মন সবার প্রথমে যেদিকে বাণ ছুঁড়েছে তা নিতান্ত ভিত্তিহীন। আমার মন ঘোষণা করছে এই চিরকুট কোনো চিরকুট নয়, প্রেমপত্র। রুদ্র রোশন চৌধুরী ইনিয়ে বিনিয়ে আমায় বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন। পর মুহূর্তে সপাটে নিজের গালে চর বসালাম আমি। অতি আশ্চর্য মানুষের মতিভ্রম হয়, আমারও হয়েছে তাই। যে লোক আজ সন্ধে থেকে আমাকে ধমকালেন, রেগে মেগে আগুনের স্ফুলিঙ্গ ছুড়লেন বার্তার সহিত মিশিয়ে, সে লোক একদিনে কি করে প্রেমে পড়বে? ওনার সাথে কথাটা মিলছে না, চরিত্রের সঙ্গে যাচ্ছে না। না না, একদমই না। তাহলে তেই বারবার আটকে যাচ্ছি আমি। আর আমার ছটফটে বুক। জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছিলাম ওনার উপর। উনি তার মান রাখলেন না, বরং বাদামের খোসার মতো ফু দিয়ে উড়িয়ে দিলেন আমার ক্ষণিকের ভালো লাগা। ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ অনুভূতি হঠাৎ করেই নিভে গেল। আমার মতো একটা ছোট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বললে কি হতো? জাত যেত না ওনার। অহেতুক অযাচিত অপমান ঘিরে ধরল আমায়। ঠোঁট উল্টে শুয়ে পড়লাম। আর ভাববো না ওনার কথা। চিরকুটের মানে যা ইচ্ছে তাই হোক, গোল্লায় যাকে সব সাথে নিয়ে যাক, ওই দিয়ে আমাকে রুদ্র রোশন চৌধুরীটাকেও। সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন বক্র চোখে দেখছে। আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিল তাদের দৃষ্টি এই চাউনির অন্য কোনো মানে রয়েছে। কিন্তু সবাই এভাবে কেন দেখছে? কি করেছি আমি? আচ্ছা, রুদ্র যখন আমার হাতের টিস্যু ধরিয়ে দিয়েছিলেন, কেউ কি দেখে ফেললো? আমি ভয়ার্ত দৃষ্টিতে খাবারের প্লেট থেকে মুখ তুলে সামনে তাকালাম। টেবিলে বসা প্রত্যেককে দেখলাম একবার একবার করে। এখনও কেমন কেমন করে তাকাচ্ছে এরা। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, কিছু হয়েছে? আমার প্রশ্নে আম্মু আকাশ থেকে পড়ার ভান করে বললেন, কি হবে? মিনমিন করে বললাম, না কিছু না। আম্মু কিছু বললেন না। দু একবার বাবার সঙ্গে চোখাচোখি করলেন, ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলেও আমি আগামাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই। আম্মু গলা খাকারি দিয়ে কেসে নিলেন একটু। এরপর সময় নিয়ে বললেন, আরিশার ভাসুরকে দেখেছিলি না কাল? কেমন লাগলো? আমি মনে মনে বললাম, মাকাল ফল। মুখে বললাম, খারাপ না। হঠাৎ এই প্রশ্ন। আম্মু উসখুস করে বললেন, ওই বাড়ি থেকে ফোন এসেছিল রাতে। তোরা আপুর শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিতে চাইছেন। ও আচ্ছা। কথাটা বেখেয়ালে যতটা নিরুদ্বেগভাবে বলেছি, খেয়াল পড়তে হোঁচট খেয়েছি শতভাগ। আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে। বিস্ময়ে কথা ভুলে গেলাম। হাঁ করে
চেয়ে রইলাম খানিকক্ষণ, চোখ পিট পিট করে শুধালাম, কি? আপু বলল, হ্যাঁ, ওনাদের নাকি তোকে ভালো লেগেছে খুব, তাই আন্টি চাইছেন রুদ্র ভাইয়ের বউ হিসেবে তোকে ঘরে তুলতে। বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন। আমি তো শুনে অবাক হয়েছিলাম, তবে ভীষণ খুশিও হয়েছি, কারণ আমরা দু বোন একসাথে থাকতে পারবো। আপুর ঠোঁটে প্রশস্ত হাসি দেখা হলেও আমার হাসি গায়েব। তড়িৎ বেগে বাবার দিকে চেয়ে শুধালাম, তুমি কি মত দিয়েছো বাবা? বাবা এতক্ষণ নীরব ছিলেন। উত্তরে ধীর স্থির কণ্ঠে বললেন, না, তোমাকে না জিজ্ঞেস করে আমি মতামত দিই কি করে? ভেবেছিলাম সকালে তোমাকে জিজ্ঞেস করেই তারপর ওনাদের হ্যাঁ বলবো। আমি মাঝপথে বলে ফেললাম, না বলে দাও। তিন জোড়া চোখ আমার দিকে আছড়ে পড়লো একসাথে। সকালে বিস্মিত দৃষ্টি ফেললো। আম্মু যততন্ত্র প্রশ্ন করলেন, কেন? ছেলেটা খারাপ কিসে? ভালো দেখতে, কত বড় ব্যবসার মালিক। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়। আশা করছি তোমরা আমাকে জোর করে বিয়ে দিবে না। এই কথাটা বলে দিয়ে আমি উঠে দাঁড়াই। আমার মেজাজ এতই বিগড়েছে, খাবারটুকুও শেষ করিনি। পাশের চেয়ার থেকে ব্যাগ কাঁধে তুলে হনহনিয়ে বেরিয়ে পড়লাম। আজ ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। ভোর থেকে এ নিয়ে মন ফুরফুরে থাকলেও এইমাত্র উবে গেল সব। আমার রাজ্যের যত রাগ গিয়ে পড়ল ওই অহংকারী রুদ্র নামক লোকটার উপর। কাল যে মানুষটা আমাদের বাড়ি এসে আমাকে হম্বিতম্বি চোটপাট দেখিয়ে গেলেন, তাকে বিয়ে করব আমি? কদাপি সম্ভব। নিজের পায়ে কুড়াল মারা যায়, কিন্তু রুদ্র রোশন চৌধুরীকে বিয়ে করা যায় না। ওই কয়েক ঘন্টায় যে রূপ দেখেছি ওনার, তাতে আমি কেন, কোনো মেয়ে এমন রাগচটা পাবলিককে স্বামী হিসেবে মানবে না। মেয়েরা চায় রোমান্টিক লুতুপুতু একটা বর, সেখানে রুদ্র। ইস, ভাবতেই তো কেমন লাগছে। হোক সুন্দর, হোক আমার ব্যর্থ ক্রাশ, তাই বলে ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব? এমন খ্যাপাটে পাগল আমি নই। আচ্ছা, হঠাৎ ওনার সঙ্গে আমার বিয়ের কথা কেন উঠল? এটা কি শুধু ওনার মায়ের ইচ্ছেই, নাকি? আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম। পরক্ষণে নিজেই নিজেকে দেখলাম। না, সে যদি ওরকম মানুষের বউ হিসেবে তোমাকে মানাবে না। বিশ্রী লাগবে, ভীষণ বিশ্রী। মেয়েটা তোমার অনেক ছোট, একদম বরাবর 10 বছরের। রুদ্র ল্যাপটপ থেকে চোখ উঠালো। তো রেহেনা কিছু বললেন না। আসলে কি বলবেন ভেবে পেলেন না। সেজুতির বাবা ফোন করে বিনীয় কণ্ঠে জানালেন, সেজুতি প্রস্তাবখানা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। মেয়ের অমতে বিয়ে কি করে দেবেন? কথার পিঠে রেহেনা উত্তর দিতে পারেনি। ফোনের লাইন কেটে ঝিম মেরে বসে ভাবছিলেন, ছেলেকে কি বলবো। মায়ের ভাবুক মুখভঙ্গি রুদ্র রিগল চোখে ঠিক ধরা পড়ল। তীক্ষ্ণ দৃষ্টি বলিয়া জিজ্ঞেস করলো, ফোন করেছিলে? রেহেনা খানিক নড়ে চড়ে উঠলেন, জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, হ্যাঁ করেছিলাম। রুদ্র সজাগ হয়ে তাকায়। ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমেত শুধায়, কি বললেন ওনারা? রেহেনা মহাবিপদে পড়লেন যেন। স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজ হাতে মানুষ করলেও দুটো তৈরি হয়েছে ধ্রুবান্তের মতো, অভ্র চঞ্চল চটপটে। রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ। সব থেকে বড় কথা, ছুরির ডগায় ছেলের মেজাজ। শেষ 2 বছর ধরে এই ছেলেকে বিয়ে কর বলে হে দিয়ে মারলেন, মুখে ফেনা তুলে ফেললেন, কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং একবার রেহেনা যেচে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন। পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন। ভাবলেন ছেলে মেয়ের আলাপ হলে রুদ্র রাজি না হয়ে যাবে কোথায়। সব ঠিকঠাক ছিল। রুদ্র এলো, সবার সঙ্গে যত সামান্য কথা বলল। যেই মাত্র অতিথিরা বিদায় নিলেন, অমনি হুলস্থুল কাণ্ড বাঁধালো। মাকে কিচ্ছুটি না বললেও বসার ঘরের একটা জিনিসও আস্ত রাখল না। ভাঙচুর থেকে ছাড় পেল না একটি অবলা আসবাবপত্র। আর সেই ছেলে আজ নিজে জানালো যে বিয়ে করবে। আগ বাড়িয়ে এক মেয়েকে পছন্দ করলো। এখন ওর মুখের ওপর রেহেনা কি করে বলবেন যে মেয়ে রাজি নয়, সে তাকে বিয়ে করবে না? রেহেনার দুঃখ হলো, মন ভারী লাগলো। মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্র খেয়েই হারালো মেজাজের। ভ্রু কুচকে বলল, হয়েছে কি বলবে? রেহেনা মুখ কালো করে তাকালেন, থেমে থেমে বললেন, বিয়ে হবে না।
রুদ্রর ভূ বেঁকে গেল আরও। কেন? সে যদি মানা করে দিয়েছে। রুদ্রর কপাল শিথিল হয়, ভ্রু ফিরে আসে আগের জায়গায়, চোয়াল ফুটে উঠল, শক্ত গাল হয়ে ওঠে অভঙ্গুর। রেহেনা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দু পায়ে এগিয়ে এলেন ছেলেকে সান্ত্বনা দিতে। বললেন, তোমার ওর থেকেও সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হবে বাবা, ছাড়ো ওসব। রুদ্র জবাব দিল না, টু শব্দ অবধি করল না, চুপ করে বসেই রইল। রেহেনা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন। রুদ্র তখনও কাউচে বসে, কটমট করছে চোয়াল, পিষে এসেছে দাঁত। রুদ্র রোশন চৌধুরীকে রিজেক্ট করার দুঃসাহস দেখালেন সে যদি। বিয়ে করলে তো আপনাকেই করব, পারলে ঠেকান। মধ্য দুপুর, সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছি। আশেপাশে একটা রিক্সাও নেই। এদিকে সূর্যের কড়া আলো মাথায় পড়ছে, গরমে ঘেমে একাকার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম। সামনে থেকে রিক্সা বা কিছু একটা পেলে উঠে পড়ব। হঠাৎ একটি কালো মতো লোক এসে আমার সামনে দাঁড়ালেন। থমকে দাঁড়াই আমি। লোকটার চোখে কালো চশমা, পরনে খয়েরি শার্ট। লোকটি হাতের কাগজ এগিয়ে দিয়ে বিনীয় কণ্ঠে বললেন, এই ঠিকানাটা একটু বলতে পারবেন ম্যাম? আমি ওনার বাড়িয়ে দেওয়া কাগজে চোখ পোলালাম। হিজিবিজি লেখা ভালো করে বুঝতেন হাতে নিলাম। ভ্রু কুচকে মনোযোগ দিতেই টের পেলাম পাশে সাই করে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। কেবল মাথা ঘামানোর মতো ব্যাপার ছিল না বলে তাকাইনি। গাড়ির দরজা খুলে গেল সেকেন্ডে। আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন আমার হাত খপ করে ধরল। আমি ভোরকে ভয় পেয়ে তাকানো মাত্রই আগন্তুক ব্যক্তি রীতিমতো টেনে ভেতরে ঢুকিয়ে নিল আমাকে। প্রচণ্ড আতঙ্কে আমার কলিজা ছলকে উঠল, হৃৎপিণ্ড বিকল হয়ে বিট থামালো, শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি মনে হলো। আগত পরিস্থিতি আন্দাজ করার আগেই দুনিয়া অন্ধকার করে আঁখি পল্লব বুঝে ফেললাম। জ্ঞান হারাতে হারাতে টের পেলাম একটি ভারী কণ্ঠ কাউকে বলছে, স্যার, ম্যাডাম অজ্ঞান হয়ে পড়েছেন। মুখের পানির ঝাপটায় চোখ মেলে তাকাই আমি। এতটুকুতেই নিজেকে কেমন দুর্বল আর আধমরা মনে হচ্ছিল। ঝাপসা ঝাপসা দৃষ্টি মেলে চাপতেই মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলো পুরুষার্বী অবয়ব। শতচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। মুহূর্তে পেছনে সব ঘটনা মাথা চাড়া দিল। হঠাৎ এক লোকের এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করা, কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেওয়া, সবটা মনে পড়তেই তীব্র ভয় ডরে কাঁপাকাঁপি শুরু হলো। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? কিন্তু আমার বাবার তো অত টাকা পয়সা নেই। না না, আমি ধনির দুলালি। তবে কেন? কেন? এই কেনর উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার দেখলাম। কমসে কম 7-8 জন মোটা তাজার লোক দেখে আত্মা শুকিয়ে গেল। এরা কি চায়? কেন ধরে এনেছে আমায়? আমার অত্যাধিক ঘুমার্ত চেহারা বারবার ঠোক গেলা দেখে একজন প্রশ্ন করলেন, পানি খাবেন ম্যাডাম? আমি বিস্ময়ে টুপটাপ পাতা ফেললাম চোখে। এত সুন্দর করে প্রশ্ন করে কোন কিডন্যাপার? মনে হয় ওরা কিডনি পাচারকারী, তাই জন্য আমাকে পানি টানি খাইয়ে সুস্থে রাখতে চাইছে। এই আকাশকুসুম ভাবতেই আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই লোকটি অন্য আরেক লোককে ইশারা করলেন। সে তৎপর ছুটে গেল। মিনিটের মাথায় হাতে করে নিয়ে এলো 1 বোতল সাদা মিনারেল ওয়াটার। রীতিমতো বোতলের ছিপি খুলে হাতে দিল আমার। কম্পিত হস্তে বোতল ধরে চুমুক বসালাম। ঠক ঠক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা। লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে চোখ দিলাম। একটু ধাতস্থ হয়ে ভীত কণ্ঠে শুধালাম, আমাকে এখানে কেন এনেছেন? অন্য এক লোক উত্তর দিল, দরকার ছিল ম্যাডাম। আপনার শরীর এখন কেমন লাগছে? দুর্বল লাগছে না তো? আমার ভারী মেজাজ খারাপ হলো এই লোকের উতলানো দরদ দেখে। মানে, তোরা হার্ট অ্যাটাক করার মতো করে অপহরণ করে এনে এখন জিজ্ঞেস করছিস কেমন লাগছে? যা ঝটকা খেয়েছি তাতে তো আমি মরেও যেতে পারতাম। আমি তিরিক্ষি মেজাজে ভয় ডর ক্ষণিকের জন্য ভুলে যাই। সরাসরি প্রশ্ন করলাম, কি চাই আপনাদের? কত টাকা চাইবেন আমার বাবার কাছে? এই মুহূর্তে আমি চেয়ারে বসে
বাকি লোকগুলো আমার চারপাশ ঘিরে প্রশ্নটা একে অন্যের মুখ চাওয়াচাই করলেন। তন্মধ্যে একজন বললেন, টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম। আমি ভ্রু কুঁচকে ফেললাম। টাকার জন্য না আনা হলে আমার কি আমার চেহারা দেখতে এনেছে? তৎক্ষণাৎ একটু আগের কিডনি পাচারের কথাটাই ফের মাথা চাড়া দিল। ইয়া আল্লাহ, এর মানে সত্যি এর আমাকে কিডনি নিয়ে নেবে? ভয়ে আমার হাড়ও থর থর করে কাঁপাকাঁপি শুরু করলো। কাঁপা কণ্ঠে বললাম, তাকালে তাহলে কেন এখানে এনেছেন? স্যারের অর্ডার ম্যাডাম। আমার সবে সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বসে। কোন স্যার? অন্য একজন বিনয়ী অথচ মোটা কণ্ঠে বললেন, ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন, স্যার এক্ষুনি এসে পড়বেন। আরে, কথা সম্পূর্ণ না করেই নিজেই থেমে যাই। ডুব দিলাম গভীর ভাবনায়। এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে? সেই কৌতূহলে সব ভুলে চুপচাপ বসে রইলাম। চোখ বুলালাম চারপাশে। দুটো সোফা, একটা চেয়ার আর দুটো ফুলদানি, একটা ড্রেসিং টেবিলে ছাড়া ঘরে আর কিছুই নেই। দেয়ালগুলো পুরনো, জায়গা জায়গা থেকে রং ঘষে পড়ছে। আমি ঠিক কোথায় কিছুতেই বুঝে উঠতে পারলাম না। তখনই বাইরে থেকে একটি রাশভারী কণ্ঠ ভেসে এলো। মেহবুব স্যার এসেছেন। মেহবুব নাম যার তিনি দৌড়ে গেলেন দরজার কাছে, সিটকিনি টানলেন দ্রুত হাতে। আমি মেহবুব লোকটার পেটের ফাঁক দিয়ে ওকে ঝুঁকি দেওয়ার চেষ্টা করছিলাম। কণ্ঠস্বর কেমন শোনা শোনা লাগছে। তাছাড়া স্যারটা অপহরণ করালো। কি আছে আমার মাঝে? আমার ব্যাগ, তাহলে ব্যাগ হাতালে 10 টাকার 6টা নোট ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক সে সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন। আমি বেখেয়ালে তাকিয়ে চোখ নামালেও সজাগ হলাম নিবিষে। চট করে মাথা তুলে ফের তাকালাম। চোখের সামনে পরিচিত সেই মুখখানি দেখেই সমগ্র শরীর হিম খেয়ে এলো। রুদ্ররোশন চৌধুরী, উনি কিডন্যাপ করিয়েছেন আমাকে। ভাবতে আমার মাথা ঘুরতে শুরু করে। উনি দরজা ছেড়ে এসে ভেতরে ঢুকলেন, হাতে শপিং ব্যাগ। কিছু বলতেও হলো না। ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছে বেরিয়ে গেল। রুদ্র দরজা লাগালেন, ওপর নিচ দুটো ছিটকিনি লাগালেন। এগিয়ে এলেন আমার দিকে। ওনার প্রত্যেকটা শব্দযুক্ত কদম অন্তরাত্মা কাঁপিয়ে তুলেছিল আমার। সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এই সব কিছু বুঝতে খুব বেশি দেরি হলো না। এখন কি উনি প্রতিশোধ তুলবেন? উনি আর একটু কাছাকাছি আসতেই আমি তড়াক করে উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে গেলাম রুমের এক কোণে। আঙুল তুলে শাসিয়ে বললাম, খবরদার আমার কাছে আসবেন না। পরপর ঘটনাগুলোয় ভ্যাবাচেকা খেলেন উনি। হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন অল্প সময়। এরপর ঠোঁট এক পাশে ডেকে গেল ওনার। মাথা চেড়ে সূক্ষ্ম হাসলেন। স্পষ্ট বুঝলাম আমার শাসনটাকে তাচ্ছিল্য করলেন উনি। খুব রাগ চেপে ধরল আমাকে। উনি আরেক পা বাড়াতেই খিটমিট করে বললাম, এগোবেন না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। উনি ভ্রু নাচালেন। তাই? ওনার তাই বলার ধরনে আমার সবটুকু সাহস আত্মবিশ্বাস নিতেই গেল। উঁচু করা আঙুল ভেঙে এলো। ভয় লাগলো উনি আমার ক্ষতি করবেন না তো। কঠিন চেহারা নিমেষেই নরম হলো আমার। অনুরোধ করে বললাম, আমাকে যেতে দিন না প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? উনি হাতে শপিং ব্যাগগুলো সোফার উপর রাখতে রাখতে বললেন, কি বলল করেননি? আপনি যা করেছেন তা আর কেউ করেনি। কি করেছি আমি? উনি ঘাড় কাত করে তাকালেন একবার, পরক্ষণে চোখ ফিরিয়ে বললেন, এগুলো পরে তৈরি হন, ওদিকে ওয়াশরুম যান। ওনার শান্ত সুন্দর কণ্ঠস্বর শুনে একটু আশ্বস্তি হলো। উদ্দেশ্য খারাপ হলে এতক্ষণ অপেক্ষা করতো না নিশ্চয়। এসে ঝাঁপিয়ে পড়তো, নাকি বলির পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি হতে বললেন কেন না হলে? আমি উৎকণ্ঠিত হয়ে শুধালাম, কি আছে এতে? নিজেই দেখে নিন। আমি জিভ বেয়ে ঠোঁট ভেজালাম। দাঁড়িয়ে রইলাম তবু। উনি না সরলে যাব কেন? আশ্চর্যভাবে আমার মৌনতা বুঝে নিলেন উনি। সরে দাঁড়ালেন। আমি চটজলদি গিয়ে ব্যাগ হাতালাম। বড়সড় ধাক্কা খেলাম মুহূর্তে। ভেতরে বিয়ের বেনারসি, ওড়না, গয়না আর সাজার টুকিটাকি জিনিসপত্র দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো।
দু চোখ ভর্তি প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে চেয়ে আছেন। আমার কণ্ঠরোধ হয়ে আসছিল কেন যেন। খুব বেগ পুহিয়ে জিজ্ঞেস করলাম, এগুলো দিয়ে কী হবে? উনি টান টান হয়ে দাঁড়িয়ে বললেন, বেনারসি দিয়ে কী করে সেটা আমিও জানি, কিন্তু আমি বুঝতে পারছি না এসব আমি পড়তে যাব কেন। কেন আমাকে পড়তে বলা হচ্ছে? আমার কণ্ঠে তেজ। উনি ভনিতা ছাড়াই বলে দিলেন, আজ আপনার বিয়ে, আপনি বিয়ের কোণে, তাই বেনারসি পরবেন। সিম্পল। উনি যেভাবে সিম্পল বললেন, আমার কাছে কথাটা ততটাই দুর্বোধ্য মন ঠেকল। নাক বুক কুঁচকে বললাম, আমার বিয়ে মানে? উনি খানিক বিরক্ত হলেন, ফোঁস করে শ্বাস ফেললেন, ঘোষণা করলেন, এটা কাজী অফিস। আজ এই মুহূর্তে আপনার সঙ্গে বিয়ে হচ্ছে আমার। এত কথা না বলে তৈরি হয়ে আসুন। আমার কান দুটো ঝাঁঝা করে উঠল। চোখের সামনে পুরো পৃথিবী দোদুল্যমান। আর্তনাদ করে বললাম, কি বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করব না। এতক্ষণ শান্ত মানুষটা নিমিষে হারিয়ে গেলেন। তপ্ত জ্বলন্ত চোখ চাইলেন আমার দিকে। খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বললেন, এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন না সে যদি। বিয়ে আপনার আমাকেই করতে হবে। আমি নিভে যাইনি, উল্টে তেতে বললাম, মগের মুল্লুক নাকি? আপনি যা বলবেন তাই হবে। এটা আমার লাইফ, আমি বুঝবো। আপনি ঠিক করার কে? আমি আপনাকে বিয়ে করব না। সঙ্গে সঙ্গে উনি কোনোই চেপে ধরলেন আমার। হ্যাঁচকা টান মেরে নিয়ে গেলেন ওনার কাছে। দন্ত পিষে বললেন, আমাকে রাখাবেন না সেজুতি। জোর করে তুলে এনেছি বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে ভালো লাগবে না আমার। ভালোই। আমি মাঝপথে খেপে উঠলাম। কিসের ভালোই? আপনার লজ্জা করছে না? তুলে এনে আবার সেটা বড় মুখ করে বলতে? এতটা নীচ একটা মানুষ কি করে হতে পারে? একদিনে দেখায় একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন, বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, আবার সেই বিয়ে না করতে চাইলে তাকে তুলে আনছেন। ছি। উনি তীব্র ক্ষোভে আমার হাত জোরে চেপে ধরলেন। কোনো এর জায়গায় ওনার আঙুল বসে গেল। ব্যথায় চোখ খিচে ফেলতেই ফের শিথিল করলেন হাত। বললেন, হ্যাঁ আমি নীচ। আপনার জন্য একবার কেন, প্রতিবার নীচ হতে রাজি আছি। কিন্তু ভুলেও ভাববেন না এসব বলে আপনি আমার ইগোকে হার্ট করবেন আর আমি রেগে মেগে আপনাকে ছেড়ে দেব। সেটা কখনোই হবে না। আমার সাথেই বিয়ে হবে আপনার, তাও এক্ষুনি। এতক্ষণ ভালোভাবে বললাম, আপনার কাছে ভালো লাগেনি। চাইলে আমার দ্বিতীয় রূপটাও আপনাকে দেখাবো। আই হ্যাভ নো প্রবলেম। আমি বিদ্রুপাত্মক হাসলাম। নির্ভীক কণ্ঠে বললাম, যা ইচ্ছে করুন, যা মন চাইছে বলুন, কিন্তু বিয়ে আমি আপনাকে করব না। আপনার মতো এরকম মানুষকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো। উনি প্রচণ্ড জোরে থমকে উঠলেন। শাট আপ। ধমক খেয়ে কেঁপে উঠলাম আমি। ধরফরিয়ে উঠল হৃৎপিণ্ডটা। উনি চোয়াল কটমট করে বললেন, বেশ, বিয়ে আপনাকে করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা আর অভ্রর বিয়ে ভেঙে গেছে তখন। আমি বুঝতে না পেরে বললাম, মানে সহজ, অভ্র আমার কথায় সব করতে পারে। আমি না চাইলেও আপনার বোনকে কোনোদিনও বিয়ে করবে না। কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না, একটুও না। বরং হেসে বললাম, তাই নাকি? মানুষকে বোকা বানানোর আর কি পদ্ধতি আপনার রপ্ত আছে মিস্টার রুদ্ররোশন চৌধুরী? থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আপনার কথায় ভুলছি না, ফর শিওর। উনি সূক্ষ্ম হেসে বললেন, গ্রেট। রুদ্ররোশন চৌধুরীর স্ত্রীর মধ্যে এরকম অ্যাটিটিউড না থাকলে চলে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইউ আর মেড ফর ইচ আদার। আমি তেতে বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘোরাতেই উনি বললেন, আমি মিথ্যে বলিনি মিস সেজুতি, প্রমাণ চাই। ওয়েট আ সেকেন্ড। উনি পকেট থেকে ফোন বের করলেন। আমি চোখে চাইলাম। উনি অভ্র ভাইয়ার নম্বরে ডায়াল করে লাউডে দিলেন। রিং হচ্ছিল। দুবারের মাথায় রিসিভ করলেন ভাইয়া। কিছু বলার আগে রুদ্র গম্ভীর কণ্ঠায় বললেন, অভ্র, তুই আমাকে ভালোবাসিস? ওপাশ থেকে ফটাফট উত্তর এলো, অবশ্যই ভাই, আমার থেকেও বেশি। কি করতে পারবি আমার জন্য? তুমি যা বলবে তাই। ভেবে দেখ, যদি কিছু চাই দিতে পারবি। কেন পারবো না? তুমি আমার প্রাণ চাইলেও আমি রাজি। বলেই দেখো।
রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। অব্র ভাইয়ার কথায় চিবুক শক্ত করে বললেন, আরিশার সঙ্গে তোর বিয়ে হোক, আমি চাই না। এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই। ও পাশে ক্ষণিকের নীরবতা। অব্র ভাইয়া থমকে রইলেন, খানিকবার বললেন, কি হয়েছে ভাই? রুদ্র আমার দিকে চেয়ে থেকে বললেন, কিছু হয়নি, তুই বিয়ে ভেঙে দে। অব্র ভাই একটু চুপ থেকে বললেন, ওকে ভাই, তুমি যা চাইবে তাই। এটুকু শুনতেই আমার পায়ের নিচে জমি কেঁপে উঠল। সত্যি সত্যি অব্র ভাইয়া মেনে নিলেন। ঠিক শুনলাম আমি? এ কেমন ভালোবাসা ওনার! এই অবধি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছিল। দেখা হলো সেদিন, যখনই বলতাম ভাইয়ার জিভের ডগায় আপুর কথা থাকতো। মনে হতো আপুই তার সব। অথচ সেই মানুষটি ভাইয়ের জন্য নিজের ভালোবাসার মানুষকে। আবার তৎক্ষণাৎ আপুর চেহারাটা মনে পড়ল। বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। আমি তো দেখেছি কিভাবে ও বাবাকে রাজি করিয়েছিল। আপুর তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায়। কত অনুরোধ, কত কিছু সামলে শেষমেশ বাবা আম্মু মেনে নিলেন। এ নিয়ে কথাও কম শুনতে হয়নি। সব থেকে বড় কথা, আপু ভয়ানক কষ্ট পাবে, সইতে পারবে না। সামনের দিনগুলো আমি স্পষ্ট দেখছি যেন। আপু আমার সামনে বসে বসে কাঁদছে, অপর ভাইয়ের শোকে হওয়া হুতাশ করছে, ধুকে ধুকে মরছে। না না, আমার জন্য আপুকে কষ্ট পেতে আমি দেব না, কিছুতেই না। আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্রর দিকে তাকালাম। ফোনের লাইনে তখনও অব্র ভাইয়া হ্যালো হ্যালো করছেন। রুদ্র নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে চিকন বাদামি গুলোকে আমার সব থেকে নিকৃষ্ট চাওয়ানি বলে মনে হলো। ঠোঁট কামড়ে জবাব দিলাম, আমি রাজি। রুদ্রর অধৈর্যগোল কেঁপে বেঁকে গেল ফের। হাসলেন উনি, বিজয়ের হাসি। কুৎসিত হাসিটায় গা জ্বলে উঠল আমার। চোখ ফিরিয়ে নিলাম। উনি অব্র ভাইয়াকে তুষ্ট কণ্ঠে বললেন, থাক, বিয়ে ভাঙার দরকার নেই, মজা করছিলাম তোর সঙ্গে। অব্র ভাইয়া হয়তো অবাক হয়েছেন, কথা বললেন না অনেকক্ষণ। এরকমও লোক মজা করবেন আসলেই, এ কথা কি মানানসই? শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো করে শ্বাস টেনে বললেন, সত্যি বলছো ভাই? হুম। যাক, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো জানো, তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারবো। রাখছি এখন। রুদ্র লাইন কাটলেন, দৃষ্টি তখনও আমার দিকে। ফোন কান থেকে নামিয়ে আমাকে ভ্রু উঁচিয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন? তৈরি হন, আমি অপেক্ষা করছি। বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম। কাঁদতে কাঁদতে শাড়ি জড়ালাম গায়ে। ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন। মনে মনে ঘোষণা করলাম, এই লোকটাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। দরজা খুলতেই দেখলাম রুদ্র সোফায় বসে, এক পায়ের ওপর তোলা, অন্য পা ধীরে ধীরে নাড়াচ্ছেন। ফোন ঘাঁটছেন মনের সুখে। ইচ্ছে করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দিই। থমথমে মুখ ভেজা চোখ নিয়ে তুলে মাথায় মেরে দিই। থমথমে চোখ নিয়ে আমি বাইরে এলাম। শব্দ পেয়ে উনি চোখ তুললেন, চেয়েই থাকলেই কয়েক পল। ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেও আমার সেই মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি। হ্যাঁ, অস্বস্তি হয়েছিল, ভীষণ ভীষণ অস্বস্তি। রুদ্র উঠে এসে কাছে দাঁড়ালেন, ঠিক আমার সম্মুখে, পা থেকে মাথা অবধি চেয়ে বললেন, বউরা দেখতে এত সুন্দর হয়? আমি উত্তর দিলাম, না। অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার নির্জীব মুখোশটি দেখে অল্প হেসে বললেন, এখন রাগ হচ্ছে তো? রাগ করুন যত ইচ্ছে, যখন এই আমিটাকে আপনাকে পুরোপুরি জানবেন, কথা দিচ্ছি আপনার সব রাগ ক্ষোভ উবে যাবে, আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায়। বুঝলেন আমার প্রণয়িনী? এই সুন্দর কথাটাও আমার উপর প্রভাব ফেলেনি। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে প্রস্থান নিল। মহাবিরক্তি ফুটে উঠল চোখ মুখে। উনি তাতে ভ্রুক্ষেপ দিলে তো। খপ করে আমার হাত চেপে ধরে হাঁটা ধরলেন। যেতে যেতে বলছিলেন, এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে। উদাস মনে কাবিননামায় সই করেছি আমি। ভেতরে কি লেখা, কাজী সাহেব কি বলেছেন কিচ্ছু জানি না, দেখিও নি। বিয়ে শেষে রুদ্র আমার কাছে এসে আমার পিঠ ছড়িয়ে কাঁধে হাত রাখলেন। আমি রেগে মেগে তাকাতে চোখ দিয়ে সামনের দিকে ইশারা করলেন। আমি কপাল কুঁচকে তাকালেই ক্লিক হলো ক্যামেরায়। বন্দি হলো রুদ্র আর আমার প্রথম একসাথে যৌগল ছবি। সেকেন্ডের মাথায় ওনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম।
কড়া কণ্ঠে বললাম, বিয়ে হয়েছে বলে যখন তখন গায়ে হাত দেবেন না। এরপর হন হন করে বেরিয়ে পড়লাম কাজে অফিস থেকে। পা ছুঁড়ে ছুঁড়ে বাইরে এসে দাঁড়ালাম। কোনো তোয়াক্কাই করলাম না রুদ্রর অভিব্যক্তি জানার। আমার মাথায় তখন চিন্তা, অনেক অনেক চিন্তা। বাবা মা আপু এরা জানলে কি হবে, কেমন হবে তাদের প্রতিক্রিয়া। সকালে বড় মুখ করে বিয়ে করব না বলে আশা আমি। এই বিকেলে যখন বধূ বেশে ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো, আত্মীয় স্বজন জানলে ছিছি করবে, বলবে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, আরও কত কি যোগ করবে সাথে কে জানে। আমার এক পৃথিবীর সবটুকু ক্রোধ রুদ্রের উপর চড়াও হলো। সব কিছুর জন্য এই মানুষটাই দায়ী, আমার তথাকথিত স্বামী। রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়ি এসেছেন, সাথে ডেকে পাঠিয়েছেন আমার পরিবারকেও। এতটা তাড়া আর এতটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়ের আগে শ্বশুর বাড়িতে হাজির হতে হলো আমার আপু আরিশাকেও। আমাকে বধূর বেশে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রত্যেকেই যেন কথা বলতে ভুলে গেল। খানিকক্ষণ কেউ টু শব্দ অবধি করেনি। বড় বড় চোখে শুধু দেখেছিল আমাদের। আর আমি শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে। জোরপূর্বক এই বিয়ে সামান্য দুঃখ যেন নেই আমার, অথচ শুধু আমিই জানতাম ভেতরটায় কী চলছিল। প্রকাণ্ড ঘূর্ণিঝড় যেন উল্টে পাল্টে দিচ্ছিল সব। এখন এই তিনটে মানুষকে কি জবাব দেব আমি? এই বিরাট সময়ের নীরবতা ভাঙলেন স্বয়ং রুদ্র। ঘোষণা করলেন, আমি আর সে যদি 1 ঘন্টা আগে কাজে অফিসে বিয়ে করে এসেছি। সে যদি এখন শরীয়ত মোতাবেক আমার স্ত্রী। আর এটা বলতে আমি আপনাদের ডেকেছিলাম। কথাটা উনি বাবাকে উদ্দেশ্য করে বলছেন। বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে। আমি একবার চেয়ে চোখ নামিয়ে ফেললাম। ওই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস আমার নেই। আম্মুকে দেখে বললেন, কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল বাবা? আমরা তো একদম মানা করিনি তোমাদের বিয়েতে। বলেছিলাম। আপনারা পুরোপুরি নিশ্চয়তাও দেননি আন্টি, তাই জন্যে আমার এভাবে বিয়েটা করতে হয়েছে। তুমি নিশ্চয় ওকে জোর করে বিয়ে করেছো রুদ্র। রুদ্রর মা ভীষণ রেগে বললেন কথাটা। রুদ্র একটু বিচলিত না হয়ে জবাব দিলেন, না। মিথ্যে বলছো কেন? সে যদি তো তোমাকে বিয়ে করতে চায়নি, আজ সকাল অবধিও না, তাহলে ক ঘন্টায় কি এমন হলো যে? সেটা ওনাকে জিজ্ঞেস করো, উনি সামনেই আছে। জেনে নাও আমি আসলে ওনাকে জোর করে বিয়ে করেছি কিনা। শেষ কথাটা বলতে বলতে রুদ্র আর চোখে আমার দিকে তাকালেন একবার। আন্টি সত্যি এগিয়ে এলেন। আমার 2 বাহু নরম হাত ধরে বললেন, আমার দিকে তাকাও সে যদি। আমি তাকালাম। আন্টি তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলেন, এই বিয়ে তোমার ইচ্ছে মতো হয়েছে? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ। আন্টির হাত শিথিল হলো। পাশ থেকে আপু বিস্ময় নিয়ে বলল, তাহলে সকালে মানা করেছিলি কেন? এমনি। আমার সংক্ষিপ্ত উত্তরে খুশি হলো না কেউ। আমা উঁচু কণ্ঠে বলল, এমনি? এমনি কেমন কথা? আমরা যখন বিয়ের কথা তুলেছি তখন সাপ সাপ মানা করে সন্ধেবেলা বসে যে হাজির হয়ে বলছিস এমনি বিয়ে করেছিস। আমাদের জন্য ধৈর্য ধরা যেত না? এমন কি হয়ে গেল যে বড় বোনের আগে নিজেই বিয়ে সেরে ফেললি? রুদ্র বরফ সরে বলে উঠলেন, আজকাল বড় ছোট কোনো ব্যাপার নয় আন্টি। অভ্র তো আমার ছোট, অথচ ওর বিয়ে আগে হতে যাচ্ছিল। এটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা হয়নি, আপনাদের কেন হচ্ছে? এটাই কি স্বাভাবিক নয় বাবা? আমরা মধ্যবিত্ত মানুষ, তোমাদের মতো এত উঁচু বিত্তবান নই। আশেপাশে সবার কথা শুনে বেঁচে থাকতে হয়। তাছাড়া আমার মেয়ের থেকে এমন ছেলে মানুষই আমি আশা করিনি। আম্মু দীর্ঘশ্বাস ফেললেন। সাথে কেঁদে উঠলেন। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল তখন। কিভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছি নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। রুদ্র ওনার মায়ের দিকে ফিরে বললেন, তুমি তো কাল অবধি চেয়েছিলে অব্রর আগে আমার বিয়ে হোক। বড় ছেলের বউয়ের মুখ দেখতে মরিয়া হয়ে গিয়েছিলে, তাহলে এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? আন্টি চটে বললেন, তো কি করতে বলছো? ধেই ধেই করে নাচবো আমি? আমার মাথা হেট করে দিলে। সবাই কি ভাবছেন? এতক্ষণে নীরব অব্র ভাইয়া মুখ খুলি এগিয়ে এসে বললেন, কেউ কিচ্ছু ভাববে না মা, তোমরা সামান্য বিষয়টাকে টেনে টেনে লম্বা করছো। আরে বাবা, ভাই তো নিজেই চেয়েছিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে। সে যদিই রাজি হয়নি তখন। হতে পারে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, তাই এসব এখন মিটে গেছে। দুজন খুব খুশিতে বিয়ে সেরে ফেললো। হতে পারে না? আর তাই তোমরা অহেতুক নাড়াচাড়া না করে ভাইয়া সে যুক্তিকে মেনে নাও। ওদের দেখেই বোঝা যাচ্ছে এত ক্লান্ত। তার ওপর সে যদি কি ভারী একটা শাড়ি পরেছে, ওর কষ্ট হচ্ছে না? ওরও বিশ্রাম দরকার।
আমি কটমট করে অব্র ভাইয়ার দিকে তাকালাম। আমাকে সব থেকে বড় বাসটা তো ওই লোকটাই দিয়েছে, আর এখন দরদ দেখাচ্ছে। হুঁ, অব্র ভাইয়ের কথাটা আন্টির উপর প্রভাব ফেলল। তিনি ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। বাবা থম মেরে দাঁড়িয়ে, মুখে রা নেই। আন্টি নরম কণ্ঠে বললেন, যা হওয়ার হয়ে গেছে ভাইজান, ছেলে মেয়ে দুটো ভুল করেছে, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আন্টি হাত জোর করতেই বাবা ব্যস্ত কণ্ঠে বললেন, না না আপা, আপনি কেন? রুদ্র প্রতিবাদ করে উঠলেন, আমরা ভুল করিনি মা, বিয়ে করা ভুল কাজ নয়। আন্টি চোখ বুজে ঠোঁট গোল করে শ্বাস নিলেন, যার মধ্যে ছেলের প্রতি হতাশা ছিল। এরপর বাবাকে কোমল কণ্ঠে বললেন, আপনারা এত আর রাগ করে থাকবেন না, ওদের মেনে নিন। আমি তো সে যদিকে নিজের পুত্রবধূ হিসেবে সেদিনই মেনেছি, যেদিন রুদ্র জানিয়েছিল ওর কথা। এখন আপনারাও যদি। বাবা একবার আমার দিকে তাকালেন। রুদ্র এ যাত্রায় আমার হাত ধরলেন, মুঠোয় পড়লেন পুরোটা। আমি চেয়েও ছাড়াতেও পারলাম না। আপনি নিশ্চিত থাকতে পারেন আঙ্কেল, সেজুদিকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি। ওনার সুন্দর গোছানো কথাটা বাবা এতক্ষণে মুচকি হাসলেন। আমি প্রচণ্ড অবাক হয়ে ওনার দিকে তাকালাম। কথাটা হাস্যকর মনে হওয়ার কথা ছিল, অথচ আমার অদ্ভুত লাগলো কেন, যেন খুব বিশেষ কিছু মিশেছিল এতে। বাবা এসে আমাদের সামনে দাঁড়ালেন। রুদ্রর কাঁধে হাত রেখে বললেন, ভরসা করেছি বাবা, মান রেখো। ছোট করে বললেন, রাখবো। এরপর বাবা আমার দিকে তাকাতেই আমি চোখ নামিয়ে ফেললাম। তীব্র অপরাধ বোধে দেহ মন ছুঁয়ে গেল। টের পেলাম বাবা মাথায় হাত বোলাচ্ছেন। আমি চট করে মাথা তুলতেই বাবা ছল ছল চোখে হাসলেন। আমার আকাশ ভেঙে কান্না পেল। ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে। ইচ্ছে করলো গলা ফাটিয়ে বলতে, আমাকে নিয়ে যাও, এই রাক্ষসরূপী শয়তান লোকটার সাথে আমি থাকবো না কিছুতেই। শেষমেশ বাড়ির সবাই মেনে নিলেন, বিয়ে হয়েছে, এখন করার মতো কিছু নেই। বাবা আম্মু সবাই আমাদের মন ভরে দোয়া করলেন। সেদিনের মতো ঝামেলা মিটলেও আমার সুপ্ত রাগটা অবিচল, কারণ রুদ্র আবার জিতে গেলেন। এত বড় একটা অন্যায় করেও পার পেলেন। আমি পারছিলাম কাউকে বলতে, না পারছিলাম সইতে। খুব করে চেয়েছিলাম কেউ যেন মেনে না নেয়, অথচ হলো না। এখানেও পূরণ হলো না আমার ইচ্ছে। রুদ্রর মা, মানে আমার শাশুড়ি মা, ভীষণ ভালো মানুষ। আমাকে প্রতিটি সম্বোধনে ওনার মা ডাকা চাই, এছাড়া যেন কথাই বলেন না। এই মুহূর্তে আমি বসে আছি বিছানায়, বিশাল ঘরের তুলতুলে বিছানায়। শক্ত মন নিয়ে আমি হাঁটুতে মুখ গুজে বসে বীর বেনারসিটা ছেড়ে এখন একটু পাতলা সুতির শাড়ি পরেছি। এত শাড়ি চোখের পলকে বাহিরে হাজির হয়েছে। এনেছেন রুদ্র। মেয়েদের শপিং পছন্দ, জামা কাপড় গয়না এইসব তাদের দুর্বলতা হলেও আমার মন কোনো কিছুতেই ভালো হয়নি। আমার থমথমে গোমরা মুখ পাল্টায়নি। তবে একটা বিষয় সত্যি, আমাকে বউ হিসেবে পেয়ে আন্টি খুশি হয়েছেন। রাতে বাবা মাকে না খাইয়ে ছাড়েননি। খোশ গল্পে মেতেছিলেন। প্রত্যেকটা কথায় ওনার খুশি ঝরে পড়ছে যেন। হয়তো গোয়া ছলে ছেলে এতদিনে বিয়ে করেছে, এই আনন্দটাই আধখানা আন্টির মন। বাবা মা আম্মু আপু বাড়িতে ফিরে গেছেন। তারপর আন্টি আলমারি থেকে তার দুটো বালা নাকফুল আর একটা চিকন স্বর্ণের চেইন পরিয়ে দিলেন আমায়। সাথে বললেন, আজ থেকে আমার মেজাজি ছেলেটার সব দায়িত্ব তোমার। আমি ওনার পা ছুঁয়ে সালাম করলাম। উত্তরে চুপ ছিলাম। ইচ্ছে করছিল একটা কিছু বলি, বা ওনাকে সত্যিটা খুলে বলে ফেলি যে আপনার ছেলে আমায় কীভাবে বিয়ে করলো, কিন্তু পারলাম না। দেয়ালেরও কান আছে। বাই এনি চান্স রুদ্রর কানে খবর পৌঁছে যাক, আর বিয়ে ভেঙে দি কাপড়। এরপর আর কি তুলকালাম ঘটাতে পারেন, তাও আন্দাজের বাইরে। এই কয়দিনে লোকটাকে যেন চিনে ফেলেছি। ওনার প্রতিটি হারমজ্জায় শয়তানের বসবাস। সত্যি বলতে আন্টি যখন আমাকে এ ঘরে দিয়ে গেলেন, আমার হাত পা ছাড়িয়ে কান্না পেয়েছিল। লোকটার সাথে এক ঘরে থাকতে হবে ভাবলেই আতঙ্কে বিভোষ হচ্ছি। ইজ্জতের উপর হামলা করবেন না তো? যে জোর করে বউ বানাতে পারে, সে জোর করে অধিকার ফলাতে কতক্ষণ? আমার ভাবনার মধ্যেই ঘরে একজোড়া পায়ের শব্দ। চমকে উঠলাম।
ভেবেছিলাম মনে এসেছে। না, অব্র ভাইয়া। স্বস্তি পেলেও অব্র ভাইয়াকে দেখে মুহূর্তে মুখ কালো হয়ে গেল আমার। রাগ হলো। এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য এখন আমার কাছে নেই। অব্র ভাইয়া ভীষণ হাসি মুখ নিয়ে এসে আমার সামনে বসলেন। সে যদি, তুমি তো আমার ভাবি হয়ে গেলে এখন। কি ডাকবো বলো তো? কোন সম্পর্কটা জোর দিব? শালি নাকি ভাবি? শালি হিসেবে দুষ্টুমি করব নাকি ভাবির মতো? আমি ওনার দিকে চেয়েই বললাম, একটারও প্রয়োজন নেই ভাইয়া। আপনি আমার সঙ্গে কথা না বললেই ভালো হয়। আমার কাট কাট জবাবে অপ্র ভাইয়ের হাসিটা দপ করে নিভে গেল। সিরিয়াস হয়ে বলে, মানে কথা কেন বলবো না? এনি হাউ, তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি কি কিছু করেছি? আমি তাকালাম, চোখ ছোট করে বললাম, করেননি। ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন, না, আমার তো মনে পড়ছে না এমন কিছু। আমি দীর্ঘশ্বাস ফেলে হাসলাম, বললাম, পড়বে কি করে? আপনার কাছে হয়তো এটা এমন কোনো ব্যাপারই না। অব্র ভাইয়া ভীষণ তথ্যস্থ হয়ে বললেন, কি হয়েছে বলো তো সে যদি? আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। আচ্ছা ভাইয়া, আপনি আপুকে সত্যি ভালোবাসতেন তো? হঠাৎ এরকম প্রশ্নে ভাইয়া ভ্যাবাচাকা খেলেন, তবে বিলম্ব না করে জবাব দিলেন, অবশ্যই বাসি। আমি ব্রু চালাম, তাই? তাহলে আপনার ভাইয়ের এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কি করে? ভাইয়া ধাক্কা খাওয়ার মতো করে তাকালেন। তুমি কি করে জানলেন? কি করে জেনেছি সেটা তো গুরুত্বপূর্ণ নয়। এরকম করেছিলেন তো, তাই না? ভাই এ পর্যায়ে দৃষ্টি সরালেন আমার থেকে। আমার হাসি পেল, তাচ্ছিল্যের হাসি। বললাম, আমি অবাক হয়েছি খুব। আপনাদের এতদিনের সম্পর্ক, অথচ ভাইয়ের এক কথায় কোনো প্রশ্ন না করেই আপনি বিয়ে ভাঙতে হ্যাঁ বললেন। একবারও ভাবেননি এতে আপুর কী অবস্থা হতো, ওর উপর কী প্রভাব পড়তো। ও তো শেষ হয়ে যেত ভাইয়া। ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলতো। আর আপনি, আপনার ভালোবাসা কি মিথ্যে ছিল? আপনি কষ্ট পেতেন না? ভাইয়া নিজের দিক তাকাতেই বললেন, পেতাম। ওর থেকেও দ্বিগুণ কষ্ট পেতাম। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে? ভাইয়া তাকালেন, আমার ভাইকে তুমি চেনো না সে যদি আমি কষ্ট পাবো এমন কোনো কাজ ভাই কোনোদিনও করবেন না, এই বিশ্বাস আমার ছিল। কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকলো। বিরক্তিতে মাথা নেড়ে আরেক দিক ফিরলাম। ভাইয়া লম্বা শ্বাস ফেলে বললেন, আমি যখন ছোট তখন বাবা মারা যান। ভাইয়ের বয়স কত আর, 15-16। বাবার হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেনি। শোক অবস্থা হয়ে পড়েন। সংসার, ছেলে মেয়ে, জাগতিক সব তুচ্ছ হলো মায়ের। কান্না আর উদাসীনতার কাছে বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি। মা ঘরবন্দি থেকেছেন। সেই সময়টায় আমায় কে সামলেছে জানো? ভাই। দু হাতে তুলে নিয়েছে আমার দায়িত্ব। আমি ব্যথা পাবো এরকম কোনো সংকীর্ণ জায়গা ভাই ছাড়েনি। আমি কাঁদবো, ভাই তা কখনো সহ্য করেনি। এমন অনেক কিছুই যা মা দিতে চায়নি, কিন্তু ভাই এনে দিয়েছে আমায়। আমার একবার চাওয়ায় নিজের প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করেনি। আর সেই ভাই জীবনে প্রথমবার কিছু চাইলো, হোক আমার জীবনের চেয়েও দামি কিছু। আমি কেন দিব না সে যদি? তুমিও তো আরিশাকে ভালোবাসো, তুমি হলে দিতে না? আমি নির্বাক হয়ে বসে রইলাম। কথার প্রেক্ষিতে জবাব শূন্য আমি। কি বলবো, কি উত্তর দেব? অব্র ভাই আবার বললেন, জানি না তোমাদের মধ্যে কি চলছে। ভাইয়ের সাথে কবে আলাপ, কিভাবে এই বিয়ে, তাও জানি না। তবে একটা কথা বলবো, ভাইকে যদি চিনতে পারো, বুঝবে মানুষটা ভেতরে মোমের মতো নরম। ভালোবাসার তাপ পেলেই নির্বিশেষ গলে যাবে। তখনই অব্র ভাইয়াকে বাইরে থেকে ডেকে উঠলেন আন্টি। ভাইয়া আসছি বলে উঠে দাঁড়ালেন। আমার মুখের দিক চেয়ে মুচকি হেসে বললেন, আসছি, হ্যাভ আ নাইস ড্রিম। ভাইয়া চলে গেলেন। তারপর অনেকটা সময় পার হলো। হঠাৎ জুতার শব্দ পেয়ে আমার বুঝতে অসুবিধা হলো না কে আসছে। তৎক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায়। ভান করলাম আমি ঘুমিয়ে গেছি। কেউ নিশ্চয়ই অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না। টের পেলাম পায়ের শব্দটা অতি সন্নিকটে আমার। এরপরে খুব কাছে এসে থামলো। আমি চোখ খেচে বুঝে কাত হয়ে শুয়েছিলাম। সেই মুহূর্তেই হাতে টান পড়ল। রুদ্র রীতিমতো টেনে উঠিয়ে বসালেন আমায়। হক চকালাম, জিজ্ঞাসু চেহারায় ওনার দিকে তাকালাম। উনি ঘাড় কাত করে বললেন, বাসরাতে স্বামীকে সালাম করতে হয় জানো না? আমি দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে। পরপর খেয়াল করলাম ওনার পরনের নীল পাঞ্জাবি। মনোযোগী হয়ে নিজের শাড়ি দেখলাম। তারপর একই ডিজাইন, একই নকশা,
কাপল সেট। উনি পোশাক মিলিয়ে কিনেছেন। কী ব্যাপার, শুনতে পাননি? শুনেছি। আমি সংক্ষিপ্ত উত্তরে উনি বোধহয় খুশি হননি। ভ্রুকুচকে পুরো কণ্ঠে বললেন, শুনলে বসে আছেন কেন? নিন, সালাম করুন। ঘাড় তেড়ালো। সালাম না করা অবধি যে আমাকে রেহাই দেবে না আমার বোঝা হয়ে গেছে। ছোট শ্বাস ফেলে নামতে উদ্যত হব, ঠিক তখনই উনি ভাব নিয়ে বললেন, থাক, দরকার নেই। কেমন ফাজলামো, সালাম করতে বলে আবার বিরক্তি। তখন আমার রগে রগে দৌড় মারছে। রুদ্র আমার পাশে বসতে আমি দূরে সরে গেলাম। অমনি উনি হাত চেপে ধরলেন। আমি জ্বলন্ত চোখে তাকালাম। হাত ছড়ান। উনি শান্তভাবে বললেন, সম্ভব না, কাছে আসুন। আমার কিছু বলার পূর্বে উনি হ্যাঁচকা টান বসালেন। হুমড়ে খেলাম ওনার বুকের উপর। ওনার বুকের ভেতরে ধুকপুক শব্দটাও কেমন স্পষ্ট কানে বাজল। আমি সরতে গেলাম, উনি বাধা দিলেন, বরং আরও শক্ত করে চেপে রাখলেন। আমার মাথায় তখন ঘুরছিল একটি প্রশ্ন, একদিনের আলাপে মানুষ কীভাবে এরকম ব্যবহার করতে পারে? নির্লজ্জ। উনি হাত শিথিল করলেন, সময় নেই। সুযোগ পেতে আমি ছিটকে সরে এলাম। উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিকে তাকালেন, পরপর নিচের দিকে চেয়ে মুচকি হাসলেন। আমি ভেতরে কৌতূহল চেপে রাখতে না পেরে বলে উঠলাম, একটা কথা বলবেন? উনি ভ্রু নাচালেন। কী কথা? আমি অনতিবিলম্বে প্রশ্ন ছুড়লাম, আপনি এত ভাবওয়ালা একজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথম দেখেই কিভাবে ছেঁচড়ামো করলেন? প্রেমপত্র জোর করে বিয়ে, আশ্চর্য না? আপনার মতো লোক সে এরকম করতে পারে এ মানুষ কশ্চিনকালেও বিশ্বাস করবে? চেহারার সাথে চরিত্রের মিল নেই নাকি আপনি এরকমই, যেখানে গিয়ে মেয়ে দেখেন তাদেরকে হাতের ফাঁকে চিঠি দেন, তুলে বিয়ে করেন? ভেতরের সব রাগ উগড়ে দিলাম আমি। তবুও মনে হলো যতটা চেয়েছিলাম তার এক আনাও পড়েনি। অথচ রুদ্র শান্ত চোখে অনিমেষে চেয়ে রইলেন। আমি থামালাম, শ্বাস নিলাম। তখন উনি চুপ। বলবেনই বাকি। যা সত্যি তাই বলেছি। এরকম ঘটনাই তো ঘটলো আমার সঙ্গে, তাই না? সে কে বলল আমি কালই আপনাকে প্রথম দেখেছি? আমি সদা জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে। ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি বুলিয়ে বললাম, তাহলে? গম্ভীর মানুষটা মুচকি হাসলেন। সত্যি বলতে এত সুন্দর করে হাসলেন উনি, আমার চোখ জুড়িয়ে গেল এতে। চেয়েই রইলাম। উনি চুলগুলো ওপরে ঠেলে ভরাট কণ্ঠে বললেন, আমি আপনাকে আরও আগে থেকে চিনি। আমি বিস্মিত হয়ে বললাম, আগে থেকে? কবে থেকে চিনেন? কি করে? আমার উদলিত প্রশ্নে উনি বাঁকা হেসে ভ্রু ঘটালেন। বলা কি উচিত? আমি দিশেহারা হয়ে বললাম, বলুন না, আমি না হলে কথা শুনতে না পারলে মরেই যাব। উনি তৎক্ষণাৎ চোখ রাঙিয়ে বললেন, এসব কি কথা? আর উত্তেজনা নেমে গেল। মিন মিন করে বললাম, বলুন না প্লিজ। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, নিষ্পলক স্বস্তির চাহনি। পরপর একটু এগিয়ে এসে বললেন, আমি সরতে নিলেই বললেন, তাহলে বলবো না? আমি দমে যাই, বসে রই, কথাটা আমাকে শুনতে হবে। রুদ্র আমার থেকে চোখ ফিরিয়ে দেয়ালে তাকালেন, বললেন, ড্রাইভার ছাড়া খুব কম বের হই আমি। মাঝে মধ্যে বলতে গেলে সেদিনও বের হয়েছি। অনেকটা পথ এসে হঠাৎ খেয়াল করলাম গাড়ির ব্রেক কাজ করছে না, কিছুতেই থামছে না। আর যা হবার তাই হলো, ঢুকে গেল গাছের সঙ্গে। তাও আবার কারো গায়ে ওঠেনি। দুপুরবেলা রাস্তাঘাটে লোকজন একদম নেই বললেই চলে। আমার গাড়ির ফ্রন্ট কাঁচ ভেঙে ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটেছে। আমার মাথা লেগেছে স্টেরিয়াংয়ে। ফোঁটা ফোঁটা রক্ত শরীর চুইয়ে ছিটে পড়েছিল, টের পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় কাতরে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম, কে একজন আসুক, আমাকে বাঁচাক। তার কিছু সময় পর টের পেলাম কয়েকটি মেয়েলি আজ। আমার হুঁশ তখন বিপন্ন। দেখেছি, শুনেছি, কথা বলার শক্তি নেই। কলেজ ইউনিফর্ম পরা 3-4টে মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটাকে। তার মধ্যে একটি মেয়ে দরজা খুলে আমার কাছে এলো, আমাকে এই যে শুনছেন বলে ডাকলো অনর্বর। আমি কোনো মতে তাকিয়ে কেবল ভ্রু ভিজে, ঠোঁটের পল্লব তখন পাথর সমান ভারী। ঝাপসা দৃষ্টিতেও মেয়েটির মুখের আদর বুঝতে পারি। তারপর জ্ঞান হারাই। যখন চেতনা ফিরল, নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। সমগ্র গাত্রে ব্যথা যন্ত্রণা চিনচিন করছে। হাত পা নাড়ানোর জোর অবধি নেই। অল্প সময় মাত্রই কেবিন ভরে গেল। মা কাঁদছিল, অব্রু চিন্তিত। আত্মীয় স্বজন, ব্যবসার লোকজন যে যেখানে থেকে পারলো দেখতে এলো, খোঁজ নিল। কথা বলতে পারলাম। তারও 2 ঘন্টা পরে আমার বারবার স্পষ্ট সেই মেয়েটির কথা মনে পড়ছিল। সেই মেয়েটি যে আমার রক্তাক্ত গাল চাপড়ে আমাকে ডাকছিল। সেই কণ্ঠস্বর,
যা ঝংকারের মতো বাজছিল আমার কানে। আমি তৎক্ষণাৎ ডাক্তারকে প্রশ্ন করলাম, আমাকে কে হাসপাতালে আনলো? জানতে পারলাম কতগুলো কলেজ পড়ুয়া মেয়ে সিএনজি করে এনেছে আমায়। শুধু তাই নয়, তন্মধ্যে একটি মেয়ে আমাকে রক্তও দিয়েছে। খুব শীঘ্রই নিয়ে মেয়েটির ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারেনি। সেই নাম সেজুতি। একটু বলে উনি আমার দিকে তাকালেন একবার। আমার ঠোঁট নিজ শক্তিতে আলাদা হয়ে বসে আছে। উনি আবার বলতে শুরু করলেন, আমি সুস্থ হতে প্রায় 1.5 মাস লেগেছিল। সবল হয়ে সবার প্রথমে মেয়েটিকে খুঁজব, এ আমার আগে থেকে ঠিক করা। লোক লাগালাম। ওই রোডের আশেপাশের সব কলেজে খোঁজ নিলাম, পাইনি। হঠাৎ একদিন অভ্র আমাকে জানালো ও একটি মেয়েকে ভালোবাসে, আরিশা নাম। মা ছবি দেখতে চাইলে ও দেখালো। পরপর নিয়ে এলো আমার কাছেও। আমার মনোযোগ অতটাও ছিল না। আমি তখন বের হওয়ার জন্য তৈরি। অভ্র আরিশার ছবি দেখাচ্ছিল। এমনকি ওর বাবা মা এক পর্যায়ে বলল, এটা ওর ছোট বোন সেজুতি। নাম শুনতেই চকিতে তাকালাম আমি। তড়িৎ গতিতে ফোনের স্ক্রিনে মন দিলাম। আরিশার সাথেই সেই মেয়েটি যার মুখচ্ছবি আমি দেখছিলাম। সেদিনের থেকে আজ ভালো করে দেখলাম, সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেঁথে গেল যেন। আমার চিনতে একটু অসুবিধা হয়নি। কেন হয়নি? অনেকগুলো দিন পেরিয়েছে, ভুলে যাওয়ার কথা ছিল, তবুও হয়নি। আশ্চর্য না? এটাই সেই মেয়ে যে আমায় রক্ত দিয়েছে, আমায় বাঁচিয়েছে। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়ে আমার আনন্দ বাঁধ ভাঙা। কি দুর্ভাগ্য, প্রকাশ করতে পারিনি। পাছে অভ্র বুঝে নেয়। শুধু জিজ্ঞেস করলাম কোন কলেজে পড়ে। অভ্রর থেকে জেনে আমি তৎক্ষণাৎ খোঁজ লাগালাম। পেয়েও গেলাম একদিনের মাথায়। মেয়েটি তার বাড়ির কাছের একটা কোচিং সেন্টারে পড়তো। আমি প্রায় প্রত্যেকটা দিন তাকে দেখতাম। কলেজ আর কোচিং শেষের নির্ধারিত সময় তাকে দেখতে যাওয়া আবার দৈনন্দিন রুটিনে পাল্টালো। কেন যেতাম, কেন দেখতাম, এসব উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে ভালো লাগছে আমার, শান্তি পাচ্ছি আমি। আমি কাছে যেতে চাইতাম বহুবার, কিন্তু পারিনি, সংকোচ হতো। এর আগে এরকম ঘটেনি। তার উপর সে ছোট, আর সেই সংকোচ কাটাতে কাটাতে 1 বছর পার হলো। এরপর পরই অভ্র এসে জানালো আরিশের বিয়ে ঠিক হয়েছে। মাও আমার সঙ্গে বিয়ের কথা বলে বলে ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন অভ্রর বিয়ে আগে হবে। আমিও সায় জানালাম, সাথে আগ্রহ নিয়ে বললাম, কালই প্রস্তাব নিয়ে গেলে কেমন হয়? দুজনে রাজি হলো। আমার তখন অন্য চিন্তা, ভিন্ন উদ্দেশ্য। কখন মেয়েটির বাসায় যাব আর তাকে দেখব, একদম সামনে থেকে দেখব। রাস্তা ফুরলো। বড্ড দেরি করে গিয়ে দেখলাম সেই বহু আকাঙ্ক্ষিত মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে, হাতে গোলাপ জলের সাদা কৌটা, পরনে পিঙ্ক চুড়িদার। কি অপরূপ লাগছিল। কিন্তু কি জানেন, আমি রুদ্র রোশন চৌধুরী। নিজের অনুভূতি চেপে রাখার কৌশল রপ্ত ছিল আমার। খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে নিলাম। মেয়েটির সঙ্গে ধমকিও করলাম। কেন জানেন? সে যদি বোকার মতো চেয়ে থেকে দুদিকে মাথা নাড়ালো। জানে না সে কে। রুদ্র কণ্ঠ চেপে বলল, আপনার ধৈর্য দেখতে পরীক্ষা করছিলাম, আপনি কতটা হজম করতে পারেন। তবেই না বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতে আপনি সামলাতে পারবেন। একটু থেমে, আপনাদের বাড়ি থেকে ফিরে মাকে বিয়ের কথা জানিয়েছি। আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার। একটা মুহূর্ত আপনি চলবেন না যেন। খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে, অথচ শুনলাম আপনি বিয়েতে না করেছেন। তাহলে বলুন তো মেনে নেই কি করে? আমি মেনেও নেইনি, তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে, সম্পূর্ণ নিজের করে নিয়ে ছেড়েছি। ঠিক করেছি না? আমার অক্ষি পল্লব তীর তীর করে নড়ছিল। কয়েক পল কথা বলতে পারিনি। 1 বছর আগের সব কথা এক এক করে স্পষ্ট করে মনে পড়ল। কোচিং থেকে ফেরার পথে আমার সামনেই গাড়ির প্রচণ্ড জোরে গাছের সঙ্গে বাড়ি লেগেছিল। আমরা অনেকে ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম প্রত্যেকে। হুঁশ ফিরতে 3জন ছুটে গেলাম সেদিকে। বাকিরা ঝামেলা পোহানোর ভয়ে প্রস্থান নিল। ভেতরের লোকটির সারা মুখ তখন রক্তে মাখা, চেহারাটা বোঝা যায়নি ঠিকঠাক। লোকটাকে বাঁচাতে হবে ভাবতে থাকা আমার মস্তিষ্ক খেয়ালও করেনি ভালো করে। কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিতে সক্ষম হই। ডাক্তার জানালেন ওনার অবস্থা খারাপের দিকে, রক্ত লাগবো। আমি চটপট বলে দিলাম, আমার থেকে নিন। ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল। হাসপাতালে আছি বলতেও পারছিলাম না। অথচ সারা জামা ভর্তি লোকটার রক্তে।
আমি যখন শুনলাম রোগীর অবস্থা ভালোর দিকে, ফিরে এলাম বাড়িতে। রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তারপর তারপর দিন লোকটাকে দেখতে যেতে গেলেও শুনলাম ওনার বাড়ির লোক ওনাকে অন্য ক্লিনিকে শিফট করেছেন, যেটা বেশ দূরে। আমি আর যাইনি, ফিরে আসি। পরপর দিন গেলে ভুলে গেলাম সেই ঘটনা, অথচ ওই লোকটাই ছিলেন রুদ্র। আমি তখনও হাঁ করে চেয়ে বিষয়ে তো হয়ে বললাম, 1 বছর ধরে ভালোবাসেন আমায়। উনি মাথা দোলালেন। আমি ভাবছি, খুব ভাবছি, আড়াল থেকে একটা মানুষ সময় ফলো করলো, রোজ দেখলো, আর আমি পোকারাম টেরও পেলাম না। কি আশ্চর্য! আমার ভাবনায় ডুবে থাকা মন নড়ে উঠল ওনার হাতের স্পর্শে। আমি তাকালাম। উনি গভীর চোখে চেয়ে বললেন, 1টা বছর আপনার কাছে আসার অপেক্ষা করেছি, আপনি আসেননি, এখন আমি এলাম। ফিরিয়ে দেবেন, কাছে টানবেন না? আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উনি কণ্ঠ খাদে নামিয়ে বললেন, একবার ভালোবেসে দেখুন, ঠকবেন না। আমি স্থির হয়ে বললাম, সময় লাগবে। উনি একটু হেসে বললেন, দিলাম সময়। আদৌ সেদিন আসবে কিনা কে জানে, যেদিন আমায় কাছে টেনে বলবেন, ভালোবাসি রুদ্র। আজ আমাদের সংসারে 3 বছর, আর এখন আমি ওই মানুষটাকেই পাগলের মতো ভালোবাসি। যত দিন পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছড়ায়, পাহাড় ডিঙায়, প্রায় সমুদ্র সম গভীরতা। এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমালে আমার রাত কাটে না। ভীষণ ভোরে সবার আগে তার নিকটে চিবুক না দেখলে দিন ভালো যায় না। আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়েছি, হয়ে উঠেছি তার প্রণয়িনী। আমার ইচ্ছে শেষ নিঃশ্বাস অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকুক, যেখানে তার প্রণয় বসে আমি সিক্ত হব বহুবার। লেখা শেষ করে সে যদি দাড়ি টানলো, একবার তাকালো দেয়ালে টাঙানো বিশাল ফ্রেমের ছবির দিকে। সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র। ক্ষীণ হেসে দাঁড়িয়ে এসে, আর সে যদি ঠোঁটে হাসি বিলুপ্ত, অথচ এটাই সে যদি সবচেয়ে পছন্দের ছবি। এই 3 বছরে 3 লক্ষ ছবির চেয়ে এটাতেই যেন খুঁজে পায় মিশ্র অনুভূতি। ভাগ্যিস সেদিন উনি বিয়েটা করেছিলেন, না হলে এই চমৎকার মানুষটা মিস হয়ে যেত। সে যদি প্রসন্ন শ্বাস টানলো, ডায়েরিটাকে ড্রয়ারে রেখে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন থেকে দুটো শক্ত হাত জড়িয়ে ধরলো। স্পর্শ পেতেই সে যদি বুঝে ফেললো এটাকে, মুচকি হেসে বলল, কখন এলেন? রুদ্র তার চুলের ভাঁজে নাক ঘষে জবাব দেয়, এক্ষুনি। ফ্রেশ হবেন না? তুমি আমার ফ্রেশনেস। সে যদি লজ্জা পায়, একটু চুপ থেকে বলে, শুনুন, ভালোবাসি, আমিও ভালোবাসি, তবে তোমার থেকে বহুগুণ বেশি। কেন এত ভালোবাসেন? রুদ্র হাতের বাঁধন দৃঢ় হয় আরও। সে দূতের কাছে থুতনি গুজে দেয়, উত্তর দেয়, কারণ তুমি আমার সন্ধ্যার প্রদীপ, আমার সে যদি, আমার প্রণয়ের আসক্তি, প্রণয়নী।